শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা, যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি, কিছু নাম আপনাদের বলে গিয়েছি। আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই, শরীফ ওসমান হাদি আমার ভাই, যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন, তার আগে আবরার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন। যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে, সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে। এটাই সঠিক সময়। আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি, তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন, সেজদা দিতেন দিল্লিমুখী হয়ে, আমাদেরও সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে। তার আগে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জন্য সচেতন হন, জাতীয় নির্বাচনের আগে সচেতন হন। হিন্দুস্তানকে মুচলেকা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে, তাদেরকে রুখে দিন। কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না। 90% মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে। আপনাদের নতুন করে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন, সেখানেই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল? কেন ভারতে, দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের দূতাবাসগুলোর উপর হামলা করা হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন হত্যা করার রেফারেন্সকে টেনে আনছে? আপনাদের বুঝতে হবে, হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে, রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে। আমাদের দেশের কালচারে, আমাদের দেশের সংস্কৃতিকে যখন আমরা কোনো ব্যক্তির উপর উত্তেজিত হই, আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয়, এটা আমাদের কালচার। তারপর তাকে চড়থাপ্পড় মারা হয় বা প্রহার করা হয়। খুব বেশি হলে তার মাথার চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মাখায় দেওয়া হয়, গাছের সাথে বেঁধে রাখা হয়। এভাবে সরাসরি হতো না। যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায়, জনগণ উত্তেজনায় যদি করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের না, এটা হিন্দুস্তানের কালচার। হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে, একটা রাষ্ট্রকে নতুন করে তকমা দিতে হবে, নতুন করে রাষ্ট্রটাকে জুজুবুরির ভয় দেখাতে হবে, বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে, অতএব দেশটাকে শেখ হাসিনা না থাকলে নতুন জালিমদের হাতে তুলে দাও, দেশটাকে জঙ্গিভাবে পরিচয় করিয়ে দাও, তখন এই ধরনের নাটক সাজানো হয়। সেই নাটকগুলো মন্থস্থ করা হচ্ছে, সেই নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে
প্রথমে বলতে হবে যেই ফ্যাসিবাদটা ছিল, যারা দিল্লি পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে, সেটা নিয়ে বলতে হবে। তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে, সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে হবে। তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা, সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া, ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে। এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয়, আমি সেই অংশও বাদ দিতে পারবো না যে 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দোসরদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে, সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে হবে। এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাবো না। তো এই কারণে আমি খুব সংক্ষেপে 4টা জায়গার নাম আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেন হঠাৎ করে। আমার অতি প্রিয় একটা মুখ, আমার স্বপ্নের একটা নেতা। আমি ভাবছিলাম যে বাংলাদেশের ভবিষ্যৎ যার হাত ধরে এগিয়ে যাবে, যার দর্শন দিয়ে হয়তোবা এগিয়ে যাবে, সেই তরুণ নেতৃত্বের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদী ইন্তেকাল করার পরে, এবং এটা বলবো অসময়ে আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে, আমরা যে মানুষের মনে যে আঘাতটা লেগেছে, এর থেকে প্রমাণিত হয় যে এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে, এই যে জঙ্গিবাদের উত্থান, এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর কি বললো না বললো আর বিএনপি কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদী সম্বন্ধে কি বলছে। এমনকি প্রসেনজিৎ, পাশের দেশের নায়ক, সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদীর মতো কর্ম করে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। খালি তাই না, তার বিভিন্ন বক্তব্য অন্তত 4-5টি ভাষায়, বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু আসমানে নির্ধারিত হয়, জমিনে নির্ধারিত হয় না। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে স্রোত উনি তৈরি করেছিলেন, মানুষের মনের মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছিলেন, উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতিবিদ, যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ, তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে। আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন যে তার প্রথম কথায় সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত, এবং সে ক্লাস 3-তে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো, নলছিটির উপজেলায় ছোট্ট অফিস, সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে, শহীদ জিয়ার সম্বন্ধে কথা শুনতে। এবং উনি দুটো কথা বলেছে যে যদি আমি 50 বছর রাজনীতি করে বাঁচতে চাই না, কিন্তু 5 বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতির ইম্প্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি, তাতেই আমি সফল। এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টানেন যে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন, কিন্তু আজও জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং মাটি এবং মানুষকে নিয়ে যে রাজনীতি, এটা তিনি কখনো ভুলেন নাই, এবং এটাই তার আদর্শ। এর পরের যে উদাহরণটা উনি টানতেন সেটা হলো ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম, এবং সেখানে উনি বারবার বলেছেন যে দেশপ্রেম যদি কারো কাছে শিখতে হয় তাহলে খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে। তিনি তার সন্তান অলমোস্ট পঙ্গু হয়ে যাওয়ার মতো মানুষ, এই তারেক সাহেব যখন হসপিটালে ছিলেন তখন বলে আমি অনেক ছোট, আমি দেখতে গিয়েছিলাম যে একটা মা তার সন্তানের এই অবস্থা দেখে তারপরেও সে বলে যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না, দেশের বাইরে আমার কোনো স্থান নাই। তো দেশপ্রেম যদি শিখতে হয় তাহলে তার কাছ থেকে। তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল যে সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য, যাকে মানুষ অনুসরণ করবে,
যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। এবং যদি দেখেন আপনি যে সে যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা 8-এ, এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ, এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে, এবং এটাই সবার মাথা ব্যথার কারণ হয়েছে। এবং তাকে বাকি সবাই, সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী, এবং এই আধিপত্য বলতে উনি যা বুঝাইছে, এবং প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে এখানে আধিপত্য আর কেউ করতে আসে না একমাত্র ভারত ছাড়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারত এবং আওয়ামী লীগ এটা একে অপরের সিনোনিম, একে অপরের সিনোনিম। ভারত বাংলাদেশের বিডিআর এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে সরাসরি হস্তক্ষেপে, এবং এটা একটা ইনকোয়ারি কমিশনের মাধ্যমে উঠে এসেছে, এরপরে ভারত আমাদের বন্ধু কোনো দিনও হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এবং ভারতকে বন্ধু ভাবার কোনো কারণ নেই, এবং যে যতই ইনিয়ে মিনিয়ে বলুক না কেন, ভারত আমাদের বন্ধু নয়, এবং তাকে সবসময় শত্রুর দৃষ্টিতে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, সে এই হত্যাকাণ্ড চালালো কার যোগসাজশে? আওয়ামী লীগের যোগসাজশে। তার মানে আওয়ামী লীগ হলো আরেকটা দল যে কিনা তার নিজের দেশের দুইটা বাহিনীকে ধ্বংস করার জন্য একবারে টপ লিডারশিপ থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই ইনভলভ ছিল। সুতরাং মনে রাখতে হবে, সাধারণ মানুষের কাছে আমি একটা বলি, এবং সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের বলি, যে এই আওয়ামী লীগ যদি আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, আমাদের কোনো রাজনৈতিক দলের উদারতার কারণে, এবং আমি জানি না তাদের উদারতার কারণ কি, তারা তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে, সশস্ত্র বাহিনীর ধ্বংস ডেকে আনছে, এবং দেশের ধ্বংস ডেকে আনছে। এবং এবার তারা 57 জনে ক্ষান্ত হবে না, তারা অন্তত 570 জনে ক্ষান্ত হবে। সুতরাং আমি বলবো যে আপনারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান, এবং কখনোই আর এই আওয়ামী লীগকে এখানে ফেরত দিয়ে, এবং যত আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট হিসেবে স্থাপিত করার জন্য যে সমস্ত মিডিয়া, যে সমস্ত ইন্টেলেকচুয়াল গ্রুপ, বুদ্ধিজীবী যারা এর মধ্যে ইনভলভ ছিল, সবাইকে আপনারা পরিত্যাগ করেন, এবং তারা যেন কখনোই এই দেশে মাথা তুলে আর না দাঁড়াতে পারে। তারা যদি আবার মাথা তুলে দাঁড়ায়, এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। আমি বলেছি এখানে 90% মানুষ মুসলমান। এই দেশের রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সব কিছুতে মুসলমানদের যে এই উপস্থিতি, এটা থাকতেই হবে। মুসলমানদের এই উপস্থিতি ছাড়া এই দেশে কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি যতই যাই বলেন না কেন, কোনো মানুষ এটা মানবে না, কারণ আমাদের দেশের মানুষ তারা ধর্মান্ধ না, কিন্তু তারা ধর্মভীরু, এবং তারা মুসলমান ধর্মকে বিশ্বাস করে, এবং তাদের ওই সমস্ত মূল্যবোধের উপর ভিত্তি করেই এই দেশের রাজনীতি গড়ে উঠেছে, এবং আগামীতেও তাই গড়ে উঠবে। সুতরাং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ভারত, আওয়ামী লীগ এবং তার দোসর যারা আছে, তাদেরকে সমূলে উৎপাটন করা প্রয়োজন। তবে সেটা এরকম উগ্রবাদী আমাদের বা তাদের প্রতি হামলা করে নয়, যুক্তি দিয়ে আমরা ঘরে ঘরে একজন হাদি তৈরি করতে যদি পারেন, তাহলে আর এই দেশে আর কখনোই আওয়ামী লীগও না, ওই ভারতের আধিপত্যও টিকবে না। আমি বলবো সবাইকে যে এই হাদির মতো, এটাকে বলা হয় একটা রাজনৈতিক ফেনোমেনন, যে নাকি এমন একটা ব্যক্তিত্ব মাত্র 1.5 বছরে হয়ে উঠেছিল, যে এখন তাকে নিয়ে সারা বাংলাদেশ চর্চা করছে, এবং আমরা এই স্রোতটাকে ব্যবহার করেই বাংলাদেশের যে জাতীয়তাবাদ, এবং সেই শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদ আর কারো দাসত্ব নয়, এই স্পিরিটে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে অন্যতম অতিথি